শুভ সন্ধ্যা শিক্ষার্থীবৃন্দ। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম অনুজিৎ রায়। আমি সহকারী শিক্ষক, বড় মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেজগাঁও, ঢাকা। আমাদের বিদ্যালয়টি হচ্ছে যে এই সরকারি প্রাথমিক বিদ্যালয় হলেও বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক শ্রেণী সংযুক্ত। অষ্টম শ্রেণীর আমি একজন গণিত শিক্ষক। আজকে গণিতে যে অধ্যায়টির উপর তোমাদের আলোচনা করব সে অধ্যায়টি হচ্ছে সরল মুনাফা। তোমরা সবাই এখন খাতা কলম নিয়ে নিয়ে স্লাইডের সামনে উপস্থিত থাকবে। নিবিড় মনোযোগ সহকারে আমার ক্লাসটি পর্যবেক্ষণ করবে এবং যে অংশটুকু বুঝতে অসুবিধা হয় সেটি আমাকে নির্দ্বিধায় নিঃসংকোচে জিজ্ঞেস করবে। ঠিক আছে? ওকে স্যার, তাহলে ওকে। আজকে আলোচনার বিষয়বস্তুটি একটু দেখো। এই যে এখানে লেখা আছে অষ্টম শ্রেণী, তারপর হচ্ছে বিষয় হচ্ছে গণিত ব্র্যাকেটে পাটিগণিত, এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় মুনাফা। তাইলে আজকে আলোচিত অধ্যায়টি তোমরা আশা করি বুঝতে পারছো। আর নিচে আমার নাম এবং পরিচয়টি তোমরা দেখবে, যদিও আমি একটু আগে আমার নাম এবং পরিচয় দিয়েছি। এই যে অনুজিৎ রায়, সহকারী শিক্ষক, বড় মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেজগাঁও, ঢাকা। ঠিক আছে, তাহলে আমরা আলোচনা শুরু করি। জি স্যার। এই যে দেখো এখানে কি আছে, দ্বিতীয় অধ্যায়। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়, নিচে মুনাফা কথাটি স্যার কিছু লেখা বুঝি আছে। না। আচ্ছা, এটা অবশ্যই, আচ্ছা এটা তোমরা একটু মুখে লেখো যে দ্বিতীয় অধ্যায় নিচে মুনাফা, সেটি একটু লেখো। জি স্যার, লিখছি। আচ্ছা, এবার তোমরা কি জানো যে ব্যাংকে যে মানুষ টাকা জমা রাখে সেটি কি জানো? জি স্যার। আচ্ছা, ব্যাংকে কেন মানুষ টাকা জমা রাখে? স্যার সেফটির জন্য। আচ্ছা, সেফটির জন্য। কি ধরনের সেফটি দিতে পারে ব্যাংক? স্যার যেমন আমাদের বাসায় টাকা রাখলে হারায় যেতে পারে। হ্যাঁ, একটু তারপর জোরে হচ্ছে বলো। গিয়া হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন ব্যাংকে রাখলে কি হবে? স্যার সুদ হয়, মানে মুনাফাটা হয়। আচ্ছা, হ্যাঁ, ব্যাংকে রাখলে আচ্ছা সুদ হয়। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা আচ্ছা, এখন তোমরা একটু দেখো যে ব্যাংকে রাখলে, হ্যাঁ, যেমন মনে করো যে ব্যাংকে, যেমন তুমি যদি, তোমরা কি জানো যে আগেকার যুগে মানুষ যে মাটির ব্যাংকে টাকা রাখতো, এটা কি জানো তোমরা কেউ? জি স্যার, হ্যাঁ জানতাম। হ্যাঁ, এখন মাটির ব্যাংকে সাথে বর্তমান ব্যাংকের তফাৎটা কি সেটা বলো তো। স্যার আগে মাটির ইয়াতে রাখতো। আচ্ছা, আমি বলি, যেমন মাটির ব্যাংকে স্যার কেউ আমি হয়তো বলি, কিছু পরিমাণ টাকা রাখতো। আচ্ছা শোনো, এখন মনে করো যে সেটা আবার সেটা ভেঙে যদি, ভেঙে আবার ওখানে টাকাটা বের করতো। হ্যাঁ। হ্যাঁ বলো, হ্যাঁ বলো শুনি। ওই যে মাটির ইয়া ব্যাংকের টাকা ঢুকায় রাখতো, তারপর আবার ভেঙে তারপর টাকাটা বের করতো হ্যাঁ, মাটির ব্যাংকে যখন টাকা তখন। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, আমি বলছি যে ঠিক আছে, আমি কিছুটা আইডিয়া তুমি আমাকে দিয়েছো। হ্যাঁ, মাটির ব্যাংকে আগে টাকা রাখতো, একসাথে অনেকগুলো টাকা হলে সেই ব্যাংকটা ভেঙে মানুষ সেই টাকাটা উঠাতো। এখন একটা ব্যাপার যেটা আছে কি, যে সেটা হচ্ছে যে এটা কিন্তু প্রতিনিয়তই তাহলে একটা মানুষকে টাকা কিন্তু জমাতে হতো, কি বুঝতে পারছো? তার কারণ মাটির সেই ব্যাংকে টাকাটা বেশি কিন্তু, পরিমাণে টাকা রাখা যেত না। হ্যাঁ এবং হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু নিজে নিজে কখনো কিন্তু বাড়তো না। এখন কিন্তু তুমি যদি মনে করো যে এখন যে ব্যাংকে যদি টাকা রাখতে চাও, তোমাকে কি করতে হবে, একটা কিছু পরিমাণ টাকা নিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে, অ্যাকাউন্ট খোলার পর মনে করো তুমি 5,000 টাকা দিয়ে তুমি একটা অ্যাকাউন্ট খুললে। এখন খোলার পর তুমি মনে করো যে 6 মাস বা 1 বছর আর কোনো টাকা কিন্তু জমা রাখলে না। কিন্তু 1 বছর পর তুমি যদি 1 বছর পর তুমি যদি আবার
তুমি যদি ব্যাংকে যাও তাহলে কিন্তু দেখবে যে তোমার ব্যাংকে বা তোমার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সেই 5,000 টাকা কিন্তু জমা নেই। দেখবা যে সেই টাকাটা কিন্তু বেড়ে গিয়েছে। কি বুঝতে পেরেছো? মনে করো যে 1 বছর পর দেখলে তোমার অ্যাকাউন্টে 5,500 টাকা জমা হয়েছে। তাহলে তুমি যেই টাকাটা দিয়ে তুমি যে অ্যাকাউন্ট খুলেছো সেটি কিন্তু আসলে আসল বা মূলধন। কি বুঝতে পারছো? এখন কিন্তু তুমি 1 বছর পর দেখলে যে ব্যাংকে তুমি 1 বছর পর তুমি দেখলে যে ব্যাংকে কোনো ইয়ে নাই, মানে ব্যাংকে দেখলা যে 500 টাকা কিন্তু বেশি আছে, কারণ তুমি 1 বছর পর দেখলে যে 5,500 টাকা কিন্তু আছে। তাহলে এই অতিরিক্ত যে 500 টাকাটা যে জমা হলো, এই অতিরিক্ত 500 টাকাটাই হচ্ছে যে তোমার এই যে সুদ বা মুনাফা। কি বুঝতে পারছো? হ্যাঁ, আনা বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার, ব্যাপারটা বুঝছি। আচ্ছা, আচ্ছা, এখানে মনে হচ্ছে কেউ একটু দাগাদাগি করছে। এটা কি তুমি দাগাদাগি করছো না কি? এটা কোনো দাগাদাগি করবে না, ওটা ওটার মতো আছে, নিজেই চলে যাবে। আচ্ছা, এবার তাহলে এই 500 টাকাটা হচ্ছে যে যে এই মুনাফা বা সুদ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তোমার 5,000 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 500 টাকা। ঠিক আছে? আচ্ছা, এরপরে এখন তুমি এবার একটা ব্যাপার একটু দেখো যে মুনাফা কিন্তু আবার 2 প্রকার হয়। একটা আছে সরল মুনাফা, একটা আছে চক্রবৃদ্ধি মুনাফা। ঠিক আছে? এখন সরল মুনাফার ক্ষেত্রে তুমি যদি প্রত্যেক বছর তোমার এই যে এই মূলধনটা কিন্তু সরল মুনাফার ক্ষেত্রে তোমার কিন্তু এই যে যে এই মূলধন বা মুনাফাটাকে তুমি যদি প্রত্যেক বছর যদি 5,000 টাকা রাখো, তাহলে প্রত্যেক বছর কিন্তু তোমার মানে এই এই মুনাফাটাও কিন্তু ফিক্স থাকবে। বুঝছো? কিন্তু চক্রবৃদ্ধি মুনাফায় প্রত্যেক বছর মূলধনটা কিন্তু বাড়ছে, কারণ প্রথম বছর এই যে 5,500 টাকা যেটা মনে করো যে মুনাফা আসল, সেটাকে তুমি যদি পরের বছর মূলধন হিসেবে ইনভেস্ট করো, তাহলে কিন্তু দেখবা পরের বছরের শেষে কিন্তু যেহেতু তোমার মূলধনটা বেড়েছে, তাহলে মুনাফাটাও কিন্তু সাথে সাথে বাড়বে। ঠিক আছে? আবার পরের বছর দেখবা মূলধনটা আবার বাড়ছে, সেই সাথে কিন্তু মুনাফাটা বাড়ছে। সেক্ষেত্রে কিন্তু দেখবা যে মানে একটা নির্দিষ্ট সময় পর তুমি যদি সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে কম্পেয়ার করো, তাহলে কিন্তু তুমি দেখবা যে চক্রবৃদ্ধি মুনাফাতে তুমি কিন্তু অনেক বেশি মুনাফা সরল মুনাফার তুলনায় অর্জন করছো। ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ, কি বুঝতে পারছো? জি না, জি স্যার। আচ্ছা, এখন এর আগের ক্লাসে যে এই চক্রবৃদ্ধি এই যে এই সরল মুনাফার উপরে মুনাফা আসল সংক্রান্ত কিন্তু তিনটা সমস্যা কিন্তু দেখানো হয়েছিল, এবং বাড়ির কাজ কিন্তু দেয়া হয়েছে। বাড়ির কাজটা যদি না করে থাকো, বাড়ির কাজটা যত দ্রুত তুমি বাড়ির কাজটা কিন্তু করে নেবে। ঠিক আছে? আচ্ছা, এখন আজকে এবার জি দেখো স্যার। যে আমরা আজকে কি করাচ্ছি। দেখো, আজকে আমরা এই যে এই সরল মুনাফা সংক্রান্ত আরেকটা সমস্যা আমরা সমাধান করব। এই যে সরল মুনাফা সংক্রান্ত সমস্যা, এটা খাতায় লেখো। খাতায় এটা লেখো, সরল মুনাফা সংক্রান্ত সমস্যা। স্যার শেষ। আচ্ছা, এবার দেখো যে যে উদাহরণটা, এই এই যে দেখো, কোন আসল 3 বছরে মুনাফা আসলে 1,578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1,830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। তাহলে এই সমস্যাটা একটু খাতায় লেখো। খাতায় লেখো। হুম, লেখা হলে বলবে। নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে স্যার ক্লাসটা হচ্ছে না ঠিক মতো। কেন, মানে কি সমস্যাটা কোথায়?
দেখা যাচ্ছে না? স্যার এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে। স্যার শেষ। আচ্ছা, ঠিক আছে। তাহলে একটু পড়ো, কি লিখলে একটু পড়ো। কোন কোনো কোন আসর 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে দেখা যাচ্ছে যে তুমি ব্যাংকে কিছু পরিমাণ টাকা জমা দিয়ে দিয়েছো, যেটা আসল নামে পরিচিত। 3 বছর পর দেখলে সেটা মুনাফা আসল 1578 টাকা হয়েছে। আর আবার যেই দিন জমা দিয়েছো তার 5 বছর পরে গিয়ে দেখলে 1830 টাকা কিন্তু জমা হয়েছে, ঠিক আছে। তাহলে আসল ও মুনাফার হারটাকে তোমাকে নির্ণয় করতে হবে, কি বুঝতে পারছো? এখন এইটা একটু লং প্রসেস আছে এটা। এবং এই যে দেখো, আসল আর মুনাফার হার, এখানে কিন্তু দুইটা ক্ষেত্র, একটা আছে 3 বছরের ক্ষেত্র, আরেকটি আছে 5 বছরের ক্ষেত্র। 3 বছরের ক্ষেত্রে আসল যা ছিল, 5 বছরের ক্ষেত্রে কিন্তু আসল তাই থাকবে, এবং মুনাফার হারও কিন্তু একই রকমই থাকবে। তাহলে উভয় ক্ষেত্রেই আমরা আসল ইংরেজি হচ্ছে প্রিন্সিপাল। এই জন্য প্রিন্সিপাল যেহেতু পি দিয়ে শুরু, তুমি জানো যে আসলকে এই জন্য পি দিয়ে প্রকাশ করা হয়। আর মুনাফার হার ইংরেজি হচ্ছে রেট অফ প্রফিট বা রেট অফ ইন্টারেস্ট। যেহেতু রেট অফ প্রফিট বা রেট অফ ইন্টারেস্ট আর স্মল আর দিয়ে শুরু, তাহলে মুনাফার আর কেও স্মল আর দিয়ে আমরা প্রকাশ করি। তাইলে উভয় ক্ষেত্রে আমাকে আসলটা পি হবে আর মুনাফার হারটা স্মল আর হবে। কি বুঝতে পারছো? হ্যাঁ। জি স্যার। হ্যাঁ, কারণ এটা কিন্তু সরল মুনাফার ব্যাপার, এটা এই জন্য আসল আর মুনাফার হারটা স্থির থাকবে। এই যে দেখো, মনে করি উভয় ক্ষেত্রে আসল পি এবং মুনাফার হার আর, এটা একটু খাতায় লেখো। হ্যাঁ, লেখা হলে বলবে। হ্যাঁ, মনে করি উভয় ক্ষেত্রে আসল পি এবং মুনাফার হার স্মল আর। হ্যাঁ, লেখা শেষ জি হয়েছে। স্যার লিখছি। আচ্ছা, এইবার দেখো, মুনাফা আসল। মুনাফা আসল হচ্ছে টোটাল অ্যামাউন্ট, এবং এই মুনাফা আসলকে কিন্তু তুমি জানো যে ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এখন দেখো যে যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা। তার মানে আমাকে প্রথম ক্ষেত্রে মুনাফা আসল হচ্ছে 1578 টাকা। তার মানে প্রথম ক্ষেত্রে এ ইকুয়াল টু হচ্ছে 1578 টাকা। আর 3 বছর হচ্ছে সময়, সময়কে এন দিয়ে প্রকাশ করা হয়, সময় এন ইকুয়াল টু হচ্ছে 3 বছর, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে এইবার তুমি একটু দেখো প্রথম ক্ষেত্রে, এই যে দেখো প্রথম ক্ষেত্রে এই যে সময় এন ইকুয়াল টু 3 বছর, দেখো প্রথম অংশটাতে কি লেখা, কোন আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা। তাইলে প্রথমবার সময়টা কি 3 বছর, তাইলে সময়টাকে আমি এন দিয়ে প্রকাশ করি, এন ইকুয়াল টু 3 বছর। এইটুকু বুঝতে পেরেছো কিনা সেটা বলো। এইটুকু কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, মানে এই এবং এর আগ পর্যন্ত যেটা, এই যে এটার মধ্যে আমি সীমাবদ্ধ থাকবো। আর প্রথমে 3 বছরে মুনাফা আসল কত টাকা, দেখো স্লাইডে তাকাও, 3 বছরে কত টাকা এসেছিল মুনাফা আসল? 3 বছরে মুনাফা আসল কত টাকা দেওয়া আছে, উদাহরণটার দিকে তাকাও। 1578 টাকা। হ্যাঁ, এবং মুনাফা আসলকে এ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখি যে মুনাফা আসল এ ইকুয়াল টু 1578 টাকা। তাহলে এই দুইটা অংশ একটু খাতায় নোট করো। জি স্যার করছি। আচ্ছা, কতক্ষণ? লাভ।
স্যার শেষ। আচ্ছা, তাহলে সময় আর মুনাফা আসল কিন্তু আছে। এইবার আমরা দেখো আসল কিন্তু পি দেওয়া আছে, মুনাফার হার আর দেওয়া আছে, এবং পি আর আর এর মানই আমাদেরকে বের করতে হবে। এইবার তোমরা দেখো, আচ্ছা মুনাফা আসল নির্ণয়ের সূত্রটা কি মনে আছে সেটা বলো তো। এ জি ইকুয়াল স্যার। টু, হ্যাঁ বলো তো কি এর সূত্রটা কি মনে আছে? মনে থাকলে দ্রুত বলো। 1। প্রথমে কি ওয়ান, এ ইকুয়াল টু, হ্যাঁ তারপর কি বলো? আচ্ছা আমি স্যার ভুলে গেছি। হ্যাঁ মনে নাই। আচ্ছা তাহলে এ ইকুয়াল, তার মানে আগের ক্লাসটা একটু চর্চা করতে হবে। এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস এন আর, এইটাই হচ্ছে এর সূত্র। ঠিক আছে, এই যে দেখো, জি স্যার, এই যে থ্যাঙ্কস। আমরা জানি এ ইকুয়াল টু পি উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস এন আর, এটা এখন নোট করে নাও খাতায়, আর এটা এই সূত্রটা আর কখনো ভুলবে না। ঠিক আছে, হ্যাঁ সূত্রটা হ্যাঁ লেখো এটা। জি স্যার। আচ্ছা তাহলে এবার দেখো পরের স্টেপটা। এখন আমরা একটু দেখো পরের স্টেপটা, দেখো বা আমি এই যে দেখো সমান চিহ্নের পরেরটাকে তোমরা সপ্তম শ্রেণীতে জানো, কোন একটা সমীকরণে সমান চিহ্নের পরে যা আছে সেটি ডান পক্ষ, আর সমান চিহ্নের আগে যেটা আছে সেটা বাম পক্ষ। এখন এখানে সমান চিহ্নের পরে পি উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস এন আর আছে, এই ডান পক্ষটাকে বাম পক্ষে আনলাম, আর এই বাম পক্ষটাকে আমি ডান পক্ষে নিয়ে গেলাম। মানে জাস্ট যেমন আমি যদি বলি এক্স ইকুয়াল টু ওয়াই, এটাকে আমি তো ওয়াই ইকুয়াল টু এক্স বলতে পারি, পারি কি না সেটা বলো। এক্স ইকুয়াল টু ওয়াই কে ওয়াই ইকুয়াল টু এক্স বলতে পারি কি না? জি স্যার। হ্যাঁ, মানে এক্স যদি ওয়াই এর সমান হয়, ওয়াই এক্স এর সমান, তাহলে এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয় তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স। এই জন্য এ এক্স এর জায়গায় মনে করো ক্যাপিটাল এ দিলাম, আর ওয়াই এর জায়গায় ক্যাপিটাল পি উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস এন আর দিলাম। তাহলে জাস্ট আমি সমান চিহ্নে পরেরটাকে আগে আনলাম আর আগেরটাকে পরে আনলাম। এইটুকু তো বুঝতে অসুবিধা হওয়ার কথা না, তাই না? জি স্যার। আচ্ছা এইবার দেখো, এ এইবার পিও দেওয়া নাই, আচ্ছা এন দেওয়া আছে আর এ দেওয়া আছে। ঠিক আছে, এখন বলো তো এন সমান কি দেওয়া আছে, স্লাইডটা দেখে বলো। 3 বছর। 3 বছর। আর এ সমান কত দেওয়া আছে? 1578। 78 টাকা। এখন আমি এখানে যেটা করব, যে এই যে এ সমান যেহেতু 1578 টাকা, এখানে 1578 টাকা লিখবো, কিন্তু সময়ে আমি এখানে কোনো একক উল্লেখ করব না। ঠিক আছে, আচ্ছা আমি শুধু সময়ে, বাকি সবই ঠিক আছে, এন এর জায়গায় 3 লিখবো আর এর জায়গায় 1578 টাকা লিখবো। এবার দেখো পরেরটা, এই যে বা পি উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস, এই যে 3 বছর, তিনটাকে আমি এন এর জায়গায় লিখলাম, আর এর জায়গায় ব্র্যাকেট ক্লোজ সমান 1578 টাকা। তারপর দেখো ডট 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 দিয়ে, ওই যে তোমাদের মনে আছে যে সপ্তম শ্রেণীতে তোমরা যখন পড়তে সরল সমীকরণ কিন্তু সমাধান করতে, তখন কিন্তু এভাবে কিন্তু আমরা কিন্তু সমীকরণের নাম্বার বসাতাম। আচ্ছা এখানে দেখো যে সমীকরণ নাম্বার 1 দেওয়া আছে, তুমিও এভাবে সমীকরণটা মানে খাতায় লেখো। কমপ্লিট। আচ্ছা তাহলে এই প্রথম ক্ষেত্রে ব্যাপারটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলো। ওই যে সমস্যাটা একটু পড়ো, এটার সাথে এখানে দেখো কোনো লাইনে কোনো সমস্যা আছে কিনা সেটা আমাকে বলো। স্যার নিচের লাইনটা আবার বুঝান। আচ্ছা এখন দেখো এই যে পি পি ফার্স্ট ব্র্যাকেট 1 1 প্লাস প্লাস, এই যে এখানে এন, আচ্ছা এন এন এখানে 3 বছর দেওয়া আছে কিনা সেটা বলো। এন এর জায়গায় 3 বছর দেওয়া আছে কিনা সেটা বলো। জি স্যার। হ্যাঁ, এখন আমি এখানে 3 বছর থেকে বছর কথাটা আমি এখানে লিখবো না, কারণ না হলে একক লিখতে গেলে, সব জায়গায় একক লিখতে গেলে ক্যালকুলেশনটা খুব ঝামেলাপূর্ণ মনে হয়। এই জন্য এন এর জায়গায় আমি জাস্ট শুধু আমি 3 লিখছি, ওই 3 বছরে খালি বছর কথাটাকে আমি উঠিয়ে দিছি, শুধু এন এর জায়গায় আমি এখানে 3 কথাটা লিখেছি। এবার বোঝা গেছে? হ্যাঁ, জি স্যার। আর আগের জায়গায় আর আছে ব্র্যাকেট ক্লোজ সমান সমান, আর এর জায়গায় আমি 1578 টাকা, কারণ এর সমান 1578 টাকা দেওয়া আছে, ডট 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 দিয়ে আমি 1 লিখেছি। এবার বুঝতে পেরেছো কিনা সেটা বলো। জি স্যার। আচ্ছা তাইলে 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 এই প্রথম ক্ষেত্র নিয়ে আর কোনো প্রবলেম কি আছে এখন?
প্রথম ক্ষেত্র নিয়ে? না আচ্ছা, না তাহলে স্যার। প্রথম ক্ষেত্র থেকে আমি কিন্তু একটা সমীকরণ গঠন করেছি, এবং এই সমীকরণটাতে দেখো ডট 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 দিয়ে রোমান ওয়ান, এটা কিন্তু রোমান ওয়ান দিয়ে, তার মানে এটা হচ্ছে নাম্বার ওয়ান সমীকরণ। কি বুঝতে পারছো? 1 নম্বর সমীকরণ। তাহলে তুমিও কিন্তু এভাবে ডট 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 দিয়ে রোমান ওয়ান দিয়ে দেবে। ঠিক আছে? জি স্যার, দিয়ে তাহলে দিচ্ছি। প্রথম ক্ষেত্র থেকে আমি কিন্তু একটা সমীকরণ গঠন করলাম। এইবার দ্বিতীয় ক্ষেত্রে মানে এবং এর পর থেকে দেখো ওই যে আসলটাকে আমি পি ধরছি, সেইটাই আবার 5 বছরে দেখো মুনাফা আসলে 1830 টাকা হয়েছে কিনা সেটা বলো। জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে তুমি দেখো আগের বার সময়টা ছিল 3 বছর, এখন সময়টা হয়েছে কি 5 বছর। তাহলে সময় কি পরিবর্তন হয়েছে নাকি হয় নাই সেটা বলো জি দ্বিতীয় স্যার। ক্ষেত্রে। আবার প্রথম 3 বছরে মুনাফা আসল ছিল 1578 টাকা, কিন্তু 5 বছরে মুনাফা আসল হয়েছে 1830 টাকা। মুনাফা আসলটাও কি পরিবর্তন হয়েছে নাকি হয় নাই জি সেটা স্যার, বলো। পরিবর্তন হয়েছে। তাইলে সময় আর মুনাফা আসল কিন্তু পরিবর্তন হয়েছে। যে আর সাধারণত যেই উপাদানগুলো পরিবর্তিত হয় আমি তখন কি করি, যে প্রতীকটাতেও একটু চেঞ্জ করি, শুধু একটা প্রাইম চিহ্নটাকে বসিয়ে নেই। বুঝেছো? এই জন্য এন এর জায়গায় যখন দ্বিতীয় ক্ষেত্রে কাজ করব, এন এর জায়গায় এন প্রাইম দিব, এর জায়গায় এ প্রাইম দিব, কিন্তু পি আর আর যেহেতু পরিবর্তন হয় নাই, ওরা যেমন ছিল তেমনই থাকবে। ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, এখন জি তুমি স্যার। প্রথম ক্ষেত্রটাতে আমি যেভাবে সমীকরণটা গঠন করেছি, তুমি ঠিক সেইভাবে এই যে দ্বিতীয় ক্ষেত্র এবং এর পর প্রথম ক্ষেত্রের মতো করে দ্বিতীয় ক্ষেত্রে খাতায় লিখে সময়গুলোকে লেখে একটা সমীকরণ গঠন করো তো দেখি। করার পর তুমি কি কি লিখেছো আমাকে একটু পড়ে শোনাবে। এটা 5 মিনিট একটু টাইম দিলাম। মানে এখানে তুমি লিখবে দ্বিতীয় ক্ষেত্রে, আর আরেকটি ইনস্ট্রাকশন দিয়ে এন এর জায়গায় লিখবে এন প্রাইম, এর জায়গায় লিখবে এ প্রাইম। ঠিক আছে? তারপর তুমি 2 নম্বর সমীকরণটা একটু গঠন করো তো, করে আমাকে বলবে যে সমীকরণটা কি কি হয়েছে। এটা ও একটু আচ্ছা। খাতায় একটু চেষ্টা করো। প্রথম ক্ষেত্রটা যেভাবে করেছি ঠিক সেইভাবে দ্বিতীয় ক্ষেত্র থেকে আরেকটা সমীকরণ তুমি গঠন করবে। সব সময় মনে রাখবে সময় আর মুনাফা আসল কিন্তু চেঞ্জ হয়েছে, এই জন্য ওখানে এন এর জায়গায় এন প্রাইম দিবে, এ জায়গায় এ প্রাইম দিবে, আর বাকিগুলো সব ঠিকই থাকবে, কারণ আসলে পি আছে, মুনাফা হার, আর সূত্র কিন্তু ঠিক আছে। সূত্রের ক্ষেত্রেও আমি বলি এর জায়গায় এ প্রাইম দিবে, এন এর জায়গায় এন প্রাইম দিবে, তারপরে মান বসিয়ে সমীকরণটা গঠন করবে। এখন তুমি নিজে নিজে একটু চেষ্টা করো, প্রথম ক্ষেত্র থেকে যেভাবে সমীকরণ গঠন করেছি, দ্বিতীয় ক্ষেত্র থেকে ঠিক একইভাবে এইভাবেই সমীকরণটা গঠন করবে। এটি এটি একটু নিজে নিজে চেষ্টা করো। খাতায় নিচের লাইনে লিখবা দ্বিতীয় ক্ষেত্রে, তারপর সময় কোনটা কত এভাবে করে লিখে একটা সমীকরণ গঠন করো। এবং তোমাকে আমি এটার জন্য স্যার, লিস্টটা কি? হ্যাঁ, শুরু করে দাও। তোমাকে 10 মিনিট টাইম দিলাম। নাও, 10 মিনিট না, আচ্ছা 5 মিনিট টাইম দিলাম। এবং ওখানে সব তথ্য সবকিছু দেওয়া আছে। দেওয়ার পর তুমি কিভাবে লিখেছো আমাকে একটু পড়ে শোনাবে। সমীকরণটা গঠন করা হলে আমাকে জানাবে।
হ্যালো স্যার। হ্যাঁ বলো, কি লিখেছো স্যার বলো। কমপ্লিট। দ্বিতীয় ক্ষেত্রে হ্যাঁ সময় n প্রাইম সমান 5 বছর, হ্যাঁ মুনাফা আসর a প্রাইম সমান এ প্রাইম, হ্যাঁ 1830 টাকা। হ্যাঁ আমরা জানি a হ্যাঁ প্রাইম সমান p1 প্লাস nr, তারপরে বা ফার্স্ট p1 ব্র্যাকেট দাও নাই, একটু প্লাস দাঁড়াও 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 nr। দাঁড়াও, একটু স্টপ স্টপ স্টপ। স্যার হ্যাঁ, আচ্ছা ফার্স্ট তাহলে ব্র্যাকেট এখানে দিছি ফার্স্ট ব্র্যাকেট দাও নাই, এই যে এ প্রাইম ইকুয়াল টু পি, পি দিছি স্যার। ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ হ্যাঁ তারপর পড়ো যেখান থেকে পড়ছিলা, হ্যাঁ বা p ইন্টু 1 প্লাস nr হ্যাঁ তারপরে হ্যাঁ পি ইন্টু হ্যাঁ উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস এন আর, তারপরে কি লিখেছো? ইকুয়াল a প্রাইম, হ্যাঁ এ প্রাইম, হ্যাঁ তারপরের লাইনটা, বা p গুণ 1 হ্যাঁ প্লাস r, এখন তারপরে ছিল আচ্ছা সমান। দাঁড়াও দাঁড়াও, এইটা একটু স্পষ্ট বোঝা গেল না। পি তারপরে গুণ উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস, হ্যাঁ 1 প্লাসের পর কি লিখেছো? হ্যাঁ কত p আর লিখেছো? ইন্টু 1 p ইন্টু 1 যোগ 5r, হ্যাঁ 5 আর, হ্যাঁ তারপরে তারপরে সমান হ্যাঁ 18। হ্যাঁ কত টাকা? কি ঠিক করে বলো না। 1830, তারপরে ডট 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 হ্যাঁ 1830 টাকা, তারপর ডট 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 দিয়ে ওই যে এরকম রোমান 2 দুই দুই। বসাবা, মানে দুইটা আয়ের মতো করে। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। যা তুমি ক্লাসটা খুব মনোযোগ সহকারে তুমি দেখেছো, এখন তুমি দেখো যে যে তোমার লেখাটার সাথে এটা একটু মিলিয়ে দেখো। এই যে দেখো, স্লাইডে তাকাও, দেখো এই যে দ্বিতীয় ক্ষেত্রে, ঠিক আছে, এই যে দেখো সময় এন প্রাইম ইকুয়াল টু 5 বছর, এটা খাতায় লিখেছো কিনা দেখো, একটু মিলিয়ে নাও। এটা লিখেছো না খাতায়? জি স্যার। আচ্ছা এবার দেখো মুনাফা আসল, দেখো এই যে এ প্রাইম ইকুয়াল টু 1830 টাকা, এটা লিখেছো কিনা দেখো। জি স্যার লিখছি। হ্যাঁ আচ্ছা এবার দেখো, এবার আমরা জানি এই যে এর জায়গায় এ প্রাইম ইকুয়াল ইকুয়াল, তারপর যে পির জায়গায় পি 1 প্লাস এন এর জায়গায় এন প্রাইম, এই যে এই লাইনটা লিখেছো কিনা একদম স্লাইডে নিচের দিকে তাকাও, লিখেছো কিনা? জি স্যার। আচ্ছা এবার দেখো বাহ, আচ্ছা দেখি, এই যে বাহ, পি উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস এন প্রাইম আর ইকুয়াল টু এ, লিখেছো কিনা সেটা বলো। জি স্যার লিখছি। আচ্ছা আচ্ছা অপশন, আচ্ছা এখন এরপর তুমি দেখো এখানে কি লিখেছো, বা পি উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 5 আর ইকুয়াল টু 1830 টাকা ডট 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 দিয়ে রোমান 2, লিখেছো কিনা সেটা বলো। জি স্যার লিখছি। আচ্ছা ওকে ভেরি গুড, ওকে এইবার তাইলে আমরা সমীকরণ 1 আর সমীকরণ 2 গঠন করলাম, ঠিক আছে। এইবার যে কাজটা এবার করবো, দেখো পরবর্তী স্টেপটা, এটা তো একদমই মিলে গেছে যেহেতু, এবার দেখো পরবর্তী স্টেপটা, দেখো এখানে লেখা যে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে, এটা লেখো। হ্যাঁ নং সমীকরণকে, হ্যাঁ হ্যাঁ নং 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে। হুম স্যার আচ্ছা ওকে, তাহলে এবার দেখো, আচ্ছা এইবার 2 নম্বর সমীকরণে দেখো পি উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 5 আর ইকুয়াল টু 1830 টাকা, ঠিক আছে। এখন তাহলে এইটা আচ্ছা, আর 1 নম্বর সমীকরণটা ছিল পি উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 3 আর ইকুয়াল টু কত টাকা যেন ছিল, যে ওই 1000, হ্যাঁ 1000 কত টাকা ছিল 1 নম্বর সমীকরণটা। 1830। এটা তো 2 নম্বর সমীকরণ, আর 1 নম্বর সমীকরণটা কি ছিল?
একটু পড়ো। ও স্যার, 1 নাম্বারটা হচ্ছে গিয়ে 1578। হ্যাঁ ঠিক আছে, এইবার দেখো এই যে পি উইদিন আর দেখো যে 2 নম্বর সমীকরণের ডান পক্ষে ছিল 1830 টাকা, আর 1 নম্বর সমীকরণের ডান পক্ষে ছিল 15 টাকা। টাকা কাটা গেল, তাহলে 2 নম্বরকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে, মানে বাম পক্ষকে কে কে মানে 2 নম্বর সমীকরণের বাম পক্ষকে 1 নম্বর সমীকরণের বাম পক্ষ দিয়ে ভাগ করছি। এই জন্য সমতা বজায় রাখার জন্য 2 নম্বর সমীকরণের ডান পক্ষকেও 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করছি, তাহলে এরকম ব্যাপারটা আসবে। তাহলে এটা একটু খাতায় উঠাও। জি ঠিক আছে। হ্যাঁ স্যার, শেষ। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। আচ্ছা, এইবার দেখো পরের লাইনেও কিন্তু আমি এইটাই লিখছি। দেখো উপরের পি আর নিচের পি কাটাকাটি করেছি কিনা দেখো, এই যে কোনাকুনি ক্রস সাইন দিয়েছি কিনা দেখো, এই যে জি স্যার। কারণ পি পি কাটাকাটি যায়, কারণ ভগ্নাংশে তোমরা কাটাকাটি শিখছো, তাহলে উপর পি কাটাকাটি হয়ে গেল। ঠিক আছে, তাহলে কাটাকাটি হওয়ার পর দেখবা যে লবে আছে 1+5r ভাগ 1+3r ইকুয়াল টু, আর ডান পক্ষ যা ছিল তাই আছে। এইবার দেখো পরের লাইনটা, এই যে এইখানে দেখো এই যে 1830, এটাকে আমি 6 দিয়ে কিন্তু কাটাকাটি করছি, বুঝেছো? 6 দিয়ে কেটে এখানে 305 হয়েছে। আবার এইটাকেও এবং তোমরা জানো যে একটা ভগ্নাংশের সে সমতা বজায় রাখতে গেলে লবকে যা দিয়ে ভাগ করব, হরকেও তাই। এই যে 1830 কেটে যে 305 লিখলাম, এটা কিন্তু আমি 6 দিয়ে ভাগ করছি। 6 দিয়ে তুমি নিজেও ভাগ করে দেখবা যে 1830-কে 305 কিন্তু হয়। তাহলে লবকে যেহেতু 6 দিয়ে দিয়ে ভাগ করেছি বা কেটেছি, তাহলে হরকেও আমাকে 6 দিয়ে কাটতে হবে। এই যে দেখো হরকেও কোনাকুনি কেটেছি, আবার হরকে যখন কেটেছি তখন 263 হয়েছে। তাহলে তুমিও খাতায় এই কাজটা করো, পরে এটা তুমি ভাগ করে যাচাই করে দেখতে পারবে। জি স্যার, লিখতেছি। আচ্ছা হ্যাঁ, লেখা হলে বলবে। স্যার, শেষ। আচ্ছা, এখন তাহলে এই লাইনটা কি বুঝতে পেরেছো কিনা সেটা বলো। এই যে একদম নিচের লাইনটা বুঝতে পেরেছো কিনা? মানে আমি আবার জি বলি, স্যার, এই যে বুঝতে বাম পারছি। পক্ষকে যা লিখছি ডান পক্ষ, মানে এই সমীকরণটাকে আবার প্রথমে লিখলাম। এখন উপরের পি আর নিচের পি যেহেতু কাটাকাটি যায়, উপরের পি নিচের পি কেটে দিলাম। এখন আবার এইখানে আবার এটাকে কি করলাম, এই যে ভগ্নাংশটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করছি। তাহলে আমাকে মানে এই যে 1830-কেও যেহেতু কোনাকুনি কাটলাম, তারপর 6 দিয়ে ভাগ করে দেখা গেছে 305, এই জন্য 1830 কেটে 305 লিখলাম। আবার 1578-কেও কোনাকুনি কাটলাম, একেও 6 দিয়ে ভাগ করলাম, ভাগ করে দেখলাম 263, এই জন্য 1578-এর নিচে 263 আর 1830-এর উপরে 305 লিখলাম। এইটুকু তো বুঝতে পারছো? ঠিক আছে, এবার দেখো পরের লাইনটা। এই যে এইবার তোমরা দেখো একটা আছে আর গুণন পদ্ধতি। এটা কিন্তু তোমাদেরকে যখন সরল সমীকরণ অধ্যায়টি পড়িয়েছিলাম তখন কিন্তু, মানে যেটাকে কোনাকুনি গুণ, মানে এই যে বা আড়াআড়ি গুণ, মানে এই যে দুইটা ভগ্নাংশ যদি সমান থাকে, ঠিক আছে, তাহলে প্রথম ভগ্নাংশের লব আর দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল যা হবে, দ্বিতীয় ভগ্নাংশের লব আর প্রথম ভগ্নাংশের হরের গুণফল তাই হবে। দেখো প্রথম ভগ্নাংশের লবটা কি কি আছে, 1 প্লাস
5r। আর দ্বিতীয় আর হরটা কি 1+3r। আর দ্বিতীয় ভগ্নাংশের লব 305 হর, তার মানে প্রথম ভগ্নাংশের লবের সাথে আমি দ্বিতীয় ভগ্নাংশের হরকে কোনাকুনি গুণ করছি, তাহলে 263 গুণ উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1+5r। তারপর সমান আবার আবার যেটা করেছি যে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ প্রথম ভগ্নাংশের হর, 305 উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1+3r। তারপর লিখেছি আর গুণন পদ্ধতি প্রয়োগ করে। এটা খাতায় লেখো। স্যার মানে ওই যে লিখতেছি। মানে একটা মানে এটাকে আর গুণন পদ্ধতি, মানে a বাই বি ইকুয়াল টু সি বাই ডি হলে এডি ইকুয়াল টু বিসি, মানে এরকম একটা আর গুণন পদ্ধতি আছে। এখানে আর গুণন পদ্ধতি আমরা প্রয়োগ করেছি। হ্যাঁ, মানে এই যে দেখো, এই দ্বিতীয় ভগ্নাংশের হরের সাথে প্রথম ভগ্নাংশের লব গুণ করছি। দ্বিতীয় ভগ্নাংশের হর 263 লিখেছি। আর প্রথম ভগ্নাংশের সে লব হচ্ছে উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1+5r, এই জন্য আমি একটা অদৃশ্য গুণ চিহ্ন এখানে আছে, তারপর লিখলাম উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1+5r। তারপর সমান, সমানের পর এবার দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 305, প্রথম ভগ্নাংশের হর হচ্ছে উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1+3r। সমানের পর লিখলাম 305, তারপরে অদৃশ্য গুণ চিহ্ন উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1+3r। আর এটাকে ব্যাখ্যা করার জন্য সাইড নোট হিসেবে দিয়েছি আর গুণন পদ্ধতি প্রয়োগ করে। এবার বুঝতে পারছো কিনা সেটা বলো। জি স্যার। আচ্ছা, এবার খাতায় লেখো। জি স্যার লিখতেছি। আচ্ছা, লেখা হলে বলবে। স্যার শেষ। আচ্ছা, আমরা দেখবো যে বন্টন বিধি প্রয়োগ করব, কারণ তোমরা জানো যে একটা সংখ্যা একটা ফার্স্ট ব্র্যাকেটের এখানে ওই যে যে বন্টন বিধি একটা আছে, এ উইদিন ফার্স্ট ব্র্যাকেট বি প্লাস সি ইকুয়াল টু এবি, তার মানে 263-র সাথে আগে 1 কে গুণ করব, তারপরে প্লাস সাইনটা পরে লিখে 263-কে দিয়ে আমি পাস আর কে গুণ করব। দেখো, 263-র সাথে 1 গুণ করলে 263 হয় কিনা সেটা বলো। 263 একে 263 কিনা সেটা বলো। জি স্যার। হ্যাঁ, তাহলে পরের লাইনটা, তাহলে 263-কে 1 দিয়ে গুণ করলে 263 হয়, প্লাসের জায়গায় প্লাস। এবার 263-কে তুমি একটু 5 দিয়ে গুণ করো তো আহনাফ, 5 জি দিয়ে গুণ স্যার করে করছি। বলো কত হয়। 263-কে 5 দিয়ে গুণ করে দেখো কত হয়। 1301 15। 1300 কত? 15। হ্যাঁ, 1315। তাহলে এই যে, তাইলে আমরা এবার 263 দিয়ে প্রথমে 1 কে গুণ করব, তাহলে পরের লাইনটা হবে বা 263 একে 263 প্লাসের জায়গায় প্লাস 1315। আবার দেখো সাথে একটা আর আছে কিনা সেটা দেখো, একটা আর আছে না, 5-এর পর একটা আর আছে কিনা, পয়েন্ট জি স্যার ইয়েটার আর দিকে আছে। তাকাও। 5-এর পর একটা আর আছে কিনা দেখো, আছে কিনা। জি স্যার তার আছে। মানে এই 8টা কিন্তু 5 দিয়ে গুণ হয়েছে, তাহলে 263 গুণ 5 গুণ 8, তাহলে 263-কে 5 দিয়ে গুণ করে 1315 হয়েছে, তাহলে প্লাস চিহ্নটার পর 1315 লিখতে হবে, আর এই 8টা আগের জায়গাতেই থাকবে। ঠিক আছে, এই যে ঠিক এইভাবে, জি এই যে দেখো 263 একে 263 প্লাসের জায়গায় প্লাস, 263-কে এইমাত্র 5 দিয়ে গুণ করলো 1315, এই 8টা আবার এখানে বসলো। তারপর সমানের জায়গায় সমান, আবার 305-এর সাথে 1 গুণ করো, 305 একে 305, আবার প্লাসটা এখানে, আবার 305-কে 3 দিয়ে গুণ করলে 915, আবার এই 8টা বসলো। তাহলে এই লাইনটা বুঝতে পারছো কিনা সেটা বলো। জি স্যার। মানে এই যে এটাকে বন্টন বিধি বলে, মানে এই যে ব্র্যাকেটের ভিতরে যে পদ আছে প্রত্যেকটাকে ব্র্যাকেটের বাইরে পদটাকে দিয়ে গুণ করতে হবে, এবং গুণ করার সময় 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 প্রথম পদ ছাড়া পরবর্তীতে সংশ্লিষ্ট চিহ্নটাকে বসাতে হবে। এই কাজটাই করেছি, তাহলে এটা একটু খাতায় লেখো। জি স্যার লিখছি। হুম।
হ্যাঁ, লেখা হলে বলবে। হইছে। আচ্ছা, এখন তোমাদের মনে আছে যে ক্লাস 7-এ যখন পড়তে সরল সমীকরণ অধ্যায়টা তোমাদের উপর আমি অনলাইন ক্লাস নিয়েছিলাম, মনে পড়ে? মনে আছে? সরল সমীকরণ যে একটা অধ্যায় ছিল ক্লাস 7-এ, মনে পড়ে? জি স্যার। এবং সেখানে আমি কিন্তু কিছু জিনিস বলছিলাম যে সরল সমীকরণ সমাধান করতে গেলে যেই যেই পদগুলোতে চলক আছে, এখানে চলকটা কিন্তু আর, সেই পদগুলো সব সমান চিহ্নে আগে থাকবে, আর যেই যেই পদগুলোতে চলক নাই তারা সমান চিহ্নে পরে চলে যাবে। একটু একটু মনে পড়ছে কিনা সেটা বলো। জি স্যার। এখন এখানে দেখো চলক হচ্ছে, এখানে এক্স এর জায়গায় আর বসানো আছে, যেমন 263, এটাতে কি, এটার সাথে কি কোনো চলক আছে সেটা বলো। না। তাহলে এটা হচ্ছে ডান পক্ষে চলে যাবে। এবার দেখো 1315, এটার সাথে একটা এটাতে চলক আছে কিনা সেটা বলো। জি স্যার আছে। এখানে চলক কোনটা বলো তো? আর। আর। তাইলে এটাতে যেহেতু আর আছে, তাইলে এটা তার সাইন সহ বাম পক্ষেই থেকে যাবে। কি বুঝতে পারছো? তাহলে 1315 জি আর স্যার। বাম পক্ষেই থেকে যাবে। তারপর এবার বাম পক্ষে আর কোনো পদ নাই, এবার দেখি ডান পক্ষে কোনো পদ বাম পক্ষে আসে কিনা। এবার দেখো সমানের পর দেখো 305 আছে, 305-এ কি কোনো চলক আছে সেটা বলো। না স্যার। তাহলে এটা ডান পক্ষেই থাকবে। তারপর দেখো প্লাস 915 আর, এটাতে চলক আছে কিনা, আছে নাকি জি নাই? স্যার আছে। 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 আচ্ছা, এইটা হচ্ছে 1 নম্বর কথা। আবার সেকেন্ড আরেকটা কথা বললাম যে সাইড চেঞ্জ হলে সাইন চেঞ্জ হয়, এটা বলেছিলাম কিনা সেটা বলো। জি স্যার। তাইলে এইখানে 1315 আর এই চলক সমন্বিত পদে কিন্তু সাইড চেঞ্জ করে নাই, এর চলক প্লাস ছিল, প্লাসই থাকবে। কিন্তু 915 আগে যেহেতু চলক আছে, একে অবশ্যই আমাকে সমান চিহ্নে আগে মানে বাম পক্ষে আনতে হবে। আর যেহেতু এটাকে সাইড চেঞ্জ করছে, তাহলে প্লাস 915 আরটা মাইনাস মাইনাস হয়ে নয়শো যাবে। পনেরো আর কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তাইলে এখানে জি হবে স্যার। বাম পক্ষে হবে 1315 আর, আর তার কিন্তু যেহেতু এখন এটা যেহেতু বাম পক্ষ থেকে বাদ চলে যাচ্ছে, তাহলে এইটাই বাম পক্ষে প্রথম পদ হবে। আর প্রথম পদে যেহেতু এটা আগে প্লাস আছে আর এটা যেহেতু প্রথম পদ হচ্ছে, তাহলে এটা প্লাসটা আর লেখার কোনো দরকার নাই। তাহলে এখানে 1315 আর লিখবো, তারপরে লিখবো প্লাস 915 জায়গায় লিখবো মাইনাস 915 আর। কি আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ। জি স্যার, কথাটা তারপর ক্লিয়ার আসতেছে। সমানের জায়গায় সমান। আচ্ছা, সমানের জায়গায় আমি সমান লিখবো, তারপর 305-এর জায়গায় 305, তারপর প্লাস 263, যেহেতু 263 যেহেতু চলক নাই, সে মাইনাস। এবার সাইড চেঞ্জ করবে, প্লাস 263টা মাইনাস 263 হয়ে যাবে। ঠিক আছে? এই তাহলে আমার এখন কি আমার কথাটা বুঝতে পারছো? হ্যাঁ। জি স্যার, ক্লিয়ার তাহলে আসতেছে। বলো তো পরের স্টেপটা তাহলে কি হবে, একটু খাতায় লিখে আমাকে বলো। ওকে স্যার। হ্যাঁ, এটা একটু খাতায় লেখো, মানে এইটুকু তো লিখেছো, এবার পরের স্টেপটা খাতায় এবার ঠিক মতো সাজিয়ে লেখো। হ্যাঁ, সাজিয়ে লেখার পর আমাকে বলবে কি লিখলে, মানে বা দিয়ে লিখবে। হ্যাঁ। কি স্টেপটা কি লেখা হয়েছে? জি স্যার, শেষ। হ্যাঁ এক বলো। হাজার 315 আর হ্যাঁ, মাইনাস হ্যাঁ, 915 আর হ্যাঁ, ইকুয়াল হ্যাঁ। 305 মাইনাস 263। ওকে, ভেরি গুড। একদম উম, একদম পুরোপুরি ঠিক হয়েছে। এই যে এইভাবে দেখো, এই যে দেখো এবার মিলেছে কিনা, দেখো তুমি যেভাবে লিখেছো মিলেছে কিনা। এই যে দেখছো, এই যে 1315 আর, এই যে প্লাসটা মাইনাস 915 আর সমান 305, এই যে এটা মাইনাস তারপর 263। তাইলে ঠিক আছে, দেখো এটার সাথে মিলেছে কিনা সেটা দেখো।
মিলেছে আহনাফ? মিলেছে। আচ্ছা, এইবার দেখো 1315 আর থেকে 915 আর এবার বিয়োগ করো, দেখো তো বিয়োগ করলে কত আর হয়। 1315 থেকে 1315 আর থেকে 915 আর স্যার বিয়োগ করো। করতেছি। হ্যাঁ করো, দ্রুত বিয়োগটা করো। স্যার 400। হ্যাঁ, 400 পর কি শুধু 400 হবে, একটা আর হবে না? এই যে যেমন এটার 400 সাথে আর। আর, হ্যাঁ 400 আর। তারপর কি লিখছো? হ্যাঁ, বা 400 আর, তারপর কি লিখবা? বলতেছি। হ্যাঁ, হ্যাঁ হিসাবটা এবার করো। 42। হ্যাঁ, তাহলে কত হল, তাহলে পরের পরের লাইনটা কি লিখছো, পুরাটাই বলো। হ্যাঁ, কি লিখেছো? পরের লাইনটা বা দিয়ে বলো। হ্যাঁ, কোনটা সমান কত বা হলো? 400 সমান 400 সমান 42। 400 400 কোনো কিছু বাদ 400 গেছে? আর। হ্যাঁ, 400 আর সমান 400 42, আর হ্যাঁ। সমান হ্যাঁ 42। সেইটাই, এই যে এইটাই, এই যে বা 400 আর সমান 42। এইবার সমান বলো তো 42, হ্যাঁ। 400 আর এর মাঝখানে অদৃশ্য কোন চিহ্ন আসছে? গুণ চিহ্ন স্যার। গুণ চিহ্ন। আচ্ছা, এখন আমরা তো তাহলে আরটা খালি আমরা আর সমান কত বের করতে চাচ্ছি, তাহলে গুণ 400টা যদি সাইড চেঞ্জ করে কি 400 হয়ে যাবে? ভাগ 400 হবে। ভাগ 400 হবে। এবং আর পাশাপাশি ভাগকে আমি উপরে নিচে লিখতে পারি ঠিক এইভাবে। এই যে দেখো, বা আর সমান, আমি 42 ভাগ চিহ্নটা পাশে না দিয়ে নিচে দাগ দিছি, ভাগ 400। এই যে দেখো, এটা বুঝতে পারছো কি না? জি স্যার। আচ্ছা, তাইলে আর সমান 400/42 হলো, ঠিক আছে। এইবার আর সমান বলো তো, আমি কোনটাকে আর ধরছি বলো তো, আর দিয়ে আমি কি বুঝাচ্ছি? উভয় ক্ষেত্রে মুনাফা হার। হ্যাঁ মুনাফার হার। আর মুনাফার হারকে আমরা কি, তো তোমরা যা আগের ক্লাস তো যে দেখছো, মুনাফার হারকে কিন্তু সবসময় শতকরায় প্রকাশ করা হয়। কিন্তু এখানে আছে 400/42 এখানে। আচ্ছা, এখানে এখানে কি হরটা তুমি 100 দেখতে পাচ্ছ? এখানে কি হর 100 আছে সেটা বলো। এখানে হর কত দেওয়া না স্যার। আছে? হর কত দেওয়া আছে? 400। 400। তাহলে শতকরা ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশে হর 100 তাকেই শতকরা ভগ্নাংশ বলে। তাহলে আমাকে এইটাকে শতকরা ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আর এটা একটা কমন সিস্টেম আমি দেখিয়েছি। ভগ্নাংশটাকে, যে ভগ্নাংশকে শতকরা প্রকাশ করতে হবে তাকে 100% দিয়ে গুণ করতে হবে। 100% দিয়ে গুণ করার কারণ হচ্ছে, তোমরা জানো যে কোনো ভগ্নাংশকে আমি যদি 1 দিয়ে গুণ করি তাহলে ভগ্নাংশটা যেমন ছিল তেমনই থাকে। আর 100% মানে কি 100/100। আর 100/100 লব আর হর যেহেতু দুইটাই সমান, তাহলে 100/100 মানে হচ্ছে 1। আর 100/100 কে 100% বলা যায়। তাহলে আমি 100% ইকুয়াল টু 1। এই জন্য 400/42 কে আমি 1 দিয়ে গুণ করার অর্থ হচ্ছে 100% দিয়ে গুণ করা। এবার দেখো পরের লাইনটা, এই যে 400/42 গুণ 100%। এই যে এবার নিচের লাইনটাতে লেখো, লেখো। কারণ এই যে, কারণ কেন গুণ এক, কারণ 100% মানে কি 100/100। আর 100/100 যদি ভগ্নাংশ হয়, তো যে ভগ্নাংশে লব আর হর সমান তাকে সবসময় কি 1 বলে। তাইলে তাইলে 100/100 ইকুয়াল টু 100% ইকুয়াল টু হচ্ছে 1। এই জন্য আমি 1 দিয়ে গুণ না লিখে আমি 100%ও এক 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 জায়গায় আমি এখানে 100% লিখতে পারি। তাহলে লেখো।
হ্যাঁ, এটা একটু খাতায় লেখো, লেখা হলে বলবা। স্যার নিচের লাইনটা হচ্ছে গিয়ে বা আর। হ্যাঁ, আর আর 400/42 গুণ। এখন এই যে 100% ইকুয়াল টু কিন্তু 1, তাই না? তাইলে এখানে গুণ 1 না লিখে আমি কিন্তু এখানে 100% লিখতে পারি। কারণ আমি তোমাকে বলি যে 100% মানে কি 100/100। ঠিক আছে, এখন 100/100 যদি লিখি তাইলে লব আর হর দুইটাই সমান হয়ে যায় কিনা সেটা আগে আমাকে বলো। জি স্যার। হ্যাঁ, এখন যেই ভগ্নাংশের লব আর হর সমান সেটা কিন্তু তখন ভগ্নাংশটা মান কি 1-এর সমান হয়। তার মানে 100% কে যদি আমি ভগ্নাংশ বানাই তাহলে 100/100 হয়, আর 100/100 ইকুয়াল টু কি 1। তার মানে 100% ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে 100% দিয়ে গুণ করার অর্থ হচ্ছে 1 দিয়ে গুণ করা। আর তোমরা জানো যে কোনো ভগ্নাংশকে 1 দিয়ে গুণ করা আর না করা একই কথা। ঠিক আছে, এবার বুঝতে পারছো কেন 100% দিয়ে গুণ করছি? বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এইবার যেটা করবো, এবার আমরা কাটাকাটি করবো। দেখো 100-তে এককের ঘরে শূন্য আছে কিনা সেটা বলো। জি স্যার। আবার 400-তেও এককের ঘরে শূন্য আছে কিনা বলো। জি স্যার। তাইলে এবার 100 এককের শূন্য, 400 এককের শূন্য কাটাকাটি যাবে। এই যে দেখো, এই যে এককের শূন্য, 400 এককের শূন্য চলে গেল। এই যে কাটাকাটিটা দেখতে পাইছো কিনা সেটা বলো। জি স্যার। আবার এবার দশকের শূন্য, দশকের শূন্য কাটাকাটি যাবে। এই যে দশকের শূন্য, দশকের শূন্য কাটাকাটি গেছে। তাহলে তুমিও কাটাকাটি এভাবে করে নাও, মানে শূন্যের উপর দিয়ে কোনাকুনি ভাবে কেটে নিবা। কাটাকাটি হয়েছে আশা করি। জি স্যার। এইবার দেখো নিচে 4, উপরে কিন্তু 42। আচ্ছা দেখো 2-এর নামতায় 4 যায় কিনা সেটা বলো। জি স্যার যায়। তাহলে 2 × 4, আবার 2-এর নামতায়ও কিন্তু 42ও যায়, কারণ 21 × কত 42, যায় কিনা সেটা বলো। স্যার। এটা খুবই সোজা, এই যে 2-এর নামতা, এই যে যেমন মুখে মুখেই করা যায়। এই যে 2 × 4, তাহলে প্রথমে 2 হবে, আবার 2 × 2 1 হবে। তাইলে 42-কে 2 দিয়ে ভাগ করলে 21 হবে, আবার 4-কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে। ঠিক আছে, তুমি নিজেও ভাগটা করে দেখতে পারো। আচ্ছা, এইবার 4-কে তাইলে এবার আমরা 2 দিয়ে কাটি। এই যে দেখো নিচের 4টাকে কোনাকুনি কাটলাম, কেটে তাহলে 2 দিয়ে ভাগ করে এই যে দেখো 4-কে কেটে 2 লিখলাম। দেখো বুঝতে পারছো কিনা সেটা বলো। জি স্যার। হ্যাঁ, তাহলে 4-কে যেহেতু 2 দিয়ে কেটে 2 লিখলাম, তাহলে 42-কেও আমাকে নিচেরটা যা দিয়ে কাটবো উপরেরটাকেও তাই দিয়ে কাটা, আর কিছুই না, ভাগ করা। নিচেরটাকে যেহেতু কাটলাম, কেটে 2 দিয়ে ভাগ করে 2 লিখলাম, তাহলে উপরেরটাকেও কাটবো এবং 2 দিয়ে ভাগ করব। এই যে 42-কে কোনাকুনি কাটলাম, আর 42-কে 2 দিয়ে ভাগ করলে এই যে দেখো এখানে 21 হচ্ছে। তাহলে উপরে 21 আর নিচে 2, দেখো দেখতে পাইছো কি না? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা একটু খাতায় লেখো। খাতায় লেখা হলে বলবে। আচ্ছা স্যার বলবো। হ্যাঁ, আচ্ছা এবার তাহলে আমরা পরের লাইনটাতে চলে যাই। খাতায় তো লেখা হয়েছে, লেখা হয়েছে না? হুম। আচ্ছা, এইবার দেখো তার মানে আমাকে এবার 2 দিয়ে 21-কে এবার ভাগ করতে হবে। এবং দেখো এবার এই যে দেখো আর সমান 2/21%। এই যে দেখো, দেখতে পাইছো? হ্যাঁ, স্লাইডটার দিকে জি তাকাও। স্যার। আচ্ছা, কারণ উপরে 21 ছিল, নিচে এইবার 2/21, এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ। এখন আমি এটাকে দশমিক ভগ্নাংশ বানাবো। দেখো, যদি এগুলো সব নিচের ক্লাসেরই জিনিস, এই যে দেখো এই যে 10.5%। এখন দেখো 10.5% কিভাবে হলো। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা আমি আর দেখালাম না, এটা তুমি নিজেই করতে পারবা। কারণ 2-একে 2 হবে, শূন্য হবে, তারপর দশমিক দিয়ে শূন্য নামালেই দেখবা 5×2 = 10, দেখবা 10.5% কিন্তু এটা হয়েছে। ঠিক আছে, তাহলে আর সমান 10.5% পাওয়া গেল। ঠিক আছে, এটা খাতায় লেখো। কারণ এটা এমনি নর্মালি ভাগ করলে কত, 10×2 = 20 হবে 1। এখন এটা তো আর কোনো, এখন স্যার তো এটা মিলে না, তখন পয়েন্ট দশমিক দিয়ে ফাইভ একটা পার্সেন্ট শূন্য কিভাবে নামালে। হলো? হ্যাঁ বলো বলো। হ্যাঁ, এটা বুঝতে, দশ এটা কি বুঝতে পার্সেন্ট অসুবিধা হচ্ছে? জি স্যার। আচ্ছা আমি বলি, তুমি 2 দিয়ে 21-কে আগে ভাগ করো তো খাতার মধ্যে, এমনি আগে ভাগ করো। ভাগ করে বলো ভাগশেষ কত হয়েছে। 2 দিয়ে আগে 21-কে ভাগ করো খাতায়।
স্যার 10.5 আছে। হ্যাঁ এই তো, তাহলে 10.5, এই যে এইটাই আসছে। এই যে 2 দিয়ে 21 ভাগ করে আর পার্সেন্টেজের জায়গায় পার্সেন্টেজ, তাহলে আর সমান 10.5%। কি বুঝতে পারছো কি না সেটা বলো। হ্যাঁ, এবং যে তোমার যেটা আসছে আমারও ওটাই আসছে। 10.5 কে বাংলায় কি 10.5, তারপর যে পার্সেন্ট। এইবার আগের মান 1 নং সমীকরণে বসিয়ে বলো তো, 1 নম্বর সমীকরণটা তো খাতায় লিখেছো, ওটা কি ছিল একটু পরে তো। ওই যে রোমান 1 দিয়ে যে একটা সমীকরণ লিখেছিলে প্রথম ও ক্ষেত্রে। যে স্যার বা P1 + 3R ইকুয়াল 15,578 টাকা ডট হ্যাঁ ডট হ্যাঁ হ্যাঁ ডট হ্যাঁ, ঠিক রোমান আছে। 1। এইবার 1 নম্বর সমীকরণে দেখো আর সমান 10.5% এসেছে কিনা সেটা বলো। আর সমান এইমাত্র 10.5% পাওয়া গেল কিনা। জি স্যার। আচ্ছা, তাহলে সবই ঠিক থাকবে ওই 1 নম্বর সমীকরণে, খালি একটা অদৃশ্য গুণ চিহ্নকে দৃশ্যমান করব, আর আগের জায়গায় যেটা মান সেটা আমরা বসাবো। আচ্ছা, তবে এই 10.5%টা, হ্যাঁ এটা কিন্তু আসলে আসছে কোত্থেকে, ওই যে আর সমান একটা লাইনে 400/42 আসছিল কিনা সেটা বলো, আসছিল কিনা। বুঝতে পারো নাই, আচ্ছা ঠিক আছে। আর সমান দশ স্যার দশমিক পাঁচ লিখতেছি। পার্সেন্ট আচ্ছা। আহ, আচ্ছা ঠিক আছে, আর সমান 10.5%, সেটাই বসাও। এই যে দেখো, পি পি ফার্স্ট ব্র্যাকেট 1 1 প্লাস প্লাস 3, তারপর অদৃশ্য গুণ চিহ্নকে দৃশ্যমান করলাম, আগের জায়গায় 10.5% বসাইছি কিনা। এই যে দেখো, ওই যে ওখানে তোমাদের 1 নম্বর সমীকরণে জি কি স্যার। ছিল, পি উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1 + 3R ছিল না। জি হ্যাঁ, স্যার। 1 + 3R ছিল কিনা 1 নম্বর সমীকরণে আনাফ। ওই যে রোমান 1 দিয়ে যে সমীকরণটা, পি উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1 + 3R ছিল কিনা, সমান দিয়ে 1578 ছিল কিনা। জি স্যার। হ্যাঁ, তাহলে এইবার দেখো, এবার ওইটার সাথে এবার স্লাইডটা মিলাও, পির জায়গায় পি আছে, ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট আছে, একের জায়গায় 1 আছে, প্লাসের জায়গায় প্লাস আছে, 3-এর জায়গায় 3, 3 পর্যন্ত তোমার মিলছে কিনা সেটা আগে দেখো, জি স্যার। মিলছে কিনা। জি স্যার মিলছে। আচ্ছা, এবার 3R, 3 আর আগের মাঝখানে অদৃশ্য কি চিহ্ন আসছিল বলো তো দেখি। গুণ চিহ্ন। হ্যাঁ, এই যে এই অদৃশ্য গুণ চিহ্নটাকে আমি দৃশ্যমান করলাম, কারণ এখন আমি যে এখন আগের যে মানটা আর কিন্তু এখন আর অজানা নেই, এবার জানা সংখ্যা বসাবো। আর দুইটা যদি জানা সংখ্যা পাশাপাশি বসাই, তাহলে আমাকে অদৃশ্য গুণ চিহ্নটাকে দৃশ্যমান করতে হবে, সেজন্য আমি এখানে গুণ চিহ্ন বসালাম। এবার দেখো এই যে স্লাইডের দিকে তাকাও, আর সমান 10.5% এসেছে কিনা সেটা বলো। জি স্যার। এই জন্য আমি আগের জায়গায় 10.5% বসাইছি, ব্র্যাকেট ক্লোজ করেছি, সমানের জায়গায় সমান বসিয়েছি, 1578 টাকার জায়গায় 1578 টাকা বসিয়েছি। ক্লিয়ার হয়েছে কিনা সেটা এবার বলো। জি স্যার ম্যান হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, এইবার এইবার তুমি তো জানো 1 কে আমি 100% বলা যায় কিনা সেটা বলো। 1 আর 100% সমান কিনা সেটা বলো। জি স্যার। হ্যাঁ, তাহলে এবার পরের লাইনে পি দিব ফার্স্ট ব্র্যাকেট একের জায়গায় আমি 100% বসাবো, প্লাসের জায়গায় প্লাস, আর 3 দিয়ে 10.5 কে আমি এখানে গুণ করব। এবার দেখো ঠিক কিভাবে, এই যে দেখো, বা জি পি স্যার। পি উইদিন ফার্স্ট ব্র্যাকেট এবং একটু আগেই বলছি কেন 1 সমান 100%, তাহলে একের জায়গায় 100% বসালাম, প্লাসের জায়গায় প্লাস বসালাম, 3 দিয়ে 10.5 গুণ করলাম। এই যে দেখো, 3 × 5 = 15, হাতে হলো 1, তারপর 3-এর 0, 0 আর 1-এ 0-র সাথে 1 যোগ করলে 1, 3 × 1 = 3, এই যে 31.5% সমান 1578 টাকা। এই লাইনটা বুঝতে পারছো কিনা সেটা বলো। জি স্যার। হ্যাঁ, তাহলে খাতায় উঠাও। জি স্যার। আচ্ছা, এইবার দেখো পরের লাইনে, বা এই যে দেখো, বা পি পি, এই যে অদৃশ্য গুণ চিহ্নটাকে কি আমি দৃশ্যমান করলাম। দেখো 100-র সাথে 31.5 যোগ করলে 131.5 হয় কিনা। দেখো 100 + 31.5, তাহলে 131.5 হয় কিনা সেটা বলো। জি স্যার। হ্যাঁ, তাহলে 100 + 31.5 সমান 100। আবার 100 পরে যেহেতু পার্সেন্ট, 31.5 এর উপর পার্সেন্ট, তাহলে যোগফলটার উপর আমি পার্সেন্টেজ দিলাম, সমান সমান 1578 টাকা, 1578 টাকা। বুঝতে পারছো কিনা জি সেটা স্যার। বলো। জি স্যার। হ্যাঁ, তাহলে খাতায় উঠাও। জি স্যার। হ্যাঁ,
জি স্যার শেষ। আচ্ছা এইবার দেখো পরের লাইনটা, এই যে বা পি পি গুণ গুণ, এই যে 131.5%। এখন আমি এটাকে সাধারণ এটা শতকরা দেওয়া আছে, সাধারণ ভগ্নাংশ বানাবো। তাইলে 131.5 যাবে লবের ঘরে, আর হরের জায়গায় তো 100 হবে, সমান 1578 টাকা। দেখো এই লাইনটা বুঝতে পারছো কিনা সেটা বলো। জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা তাহলে উঠাও জি খাতায়। স্যার। জি স্যার। হ্যাঁ উঠানো হলে আমাকে বলবে। উঠানো হয়েছে? জি স্যার। আচ্ছা এইবার দেখো পরের লাইনটা, এবার দেখো এই যে বা পি ইকুয়াল টু পি পি ইকুয়াল ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট 1578 লিখেছি, ঠিক আছে। এখন আচ্ছা সাইড চেঞ্জ হলে সাইন চেঞ্জ হয় কিনা সেটা বলো। জি। হ্যাঁ এই যে এই জন্য গুণ 131.5 সাইড চেঞ্জ করে ভাগ 131.5 ভাগ 100 টাকা হয়েছে। এই লাইনটা বুঝতে পারছো কিনা দেখো। জি স্যার। আচ্ছা তাহলে উঠাও খাতায়। জি স্যার উঠাচ্ছি। হ্যাঁ এটা উঠানো শেষ করো। স্যার শেষ। আচ্ছা এবার দেখো, এবার একটু নিচের ক্লাসে যেমন ভগ্নাংশে ভাগের ক্ষেত্রে প্রথম সংখ্যা বা ভগ্নাংশটা যেমন ছিল তেমনই থাকবে, তারপর ভাগের জায়গায় গুণ হবে, তারপর কিন্তু পরেরটা বিপরীত ভগ্নাংশ নিব। বিপরীত ভগ্নাংশ মানে হচ্ছে কোনো ভগ্নাংশের লবকে হর আর হরকে লব নিলে যে ভগ্নাংশ পাওয়া যায় সেটা হচ্ছে প্রদত্ত ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ। তার মানে আমাকে উল্টাতে হবে, তার মানে প্রথম সংখ্যাটা যা ছিল তাই হবে, কিন্তু উল্টানোর আগে ভাগটাকে আমাকে গুণ চিহ্নে করতে হবে, তারপর উল্টাতে হবে। কি বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার ব্যাপারটা এবার এবার দেখো বা, আনা মনোযোগ দাও, এই যে বা, এই যে বা পি পি সমান সমান ফার্স্ট ব্র্যাকেট 1578 ভাগটায় উল্টে গুণ হয়ে গেছে, আর এটা উল্টে গেছে, যে নিচেরটাকে উপরে উপরেরটাকে নিচে। এরকম অঙ্ক কিন্তু ক্লাস 5-এ তোমরা কিন্তু করেছো, বুঝেছো? হ্যাঁ এটা এই লাইনটা বুঝতে পেরেছো কিনা পার্টিসিপেন্টরা? কি বুঝতে পেরেছো নাকি পারো নাই? পাচ্ছি। হ্যাঁ পেরেছো। জি স্যার। এই যে প্রথম সংখ্যাটা কোনো পরিবর্তন নাই, যা ছিল তাই, ভাগে জায়গায় গুণ হয়েছে আর পরেরটাকে উল্টে গেছে, এরকম কিন্তু ক্লাস 5-এ তোমরা পড়েছো। এইবার দেখো পরের লাইনটাতে, দেখো এই যে এইটাতে আমি কি করেছি দেখো, এইটার ব্যাপারটা এই যে দেখো 1578-কে আমি কি করছি 100 দিয়ে গুণ করছি, ঠিক আছে। তাইলে এই যে 1 5 7 8 দুইটা শূন্য এখানে বসেছে, কিন্তু এখানে দেখো আমি একটা দশমিকের পর একটা শূন্য বসিয়েছি, দেখতে পেয়েছো কিনা দেখো স্লাইডে। জি স্যার। আচ্ছা আবার কেন দশমিক দিয়ে শূন্য বসেছি, এটার কারণ হচ্ছে এই যে এইটা কি 131.5 নিচে বসেছে, এখানে দশমিকের পর একটা ঘর আছে, সমতা বজায় রাখার জন্য আমাকেও এখানে দশমিকের পর একটা ঘর। এখন দশমিকের পর যেহেতু এখানে 15, এই যে 1,57,800, এই যে এইটা যেহেতু একটা পূর্ণ সংখ্যা, এটাকে দশমিক ভগ্নাংশ বানাতে গেলে আমাকে দশমিকের পর শূন্য ছাড়া বসানোর কোনো অপশন নাই। কিন্তু এখন দশমিকের পর কয়টা শূন্য বানাবো সেটা নির্ভর করে হরটার উপর, হরে যেহেতু দশমিকের পর একটা শূন্য আছে, এই জন্য এটাকে দশমিক ভগ্নাংশ বানানোর জন্য দশমিকের পর আমি একটা শূন্য বসিয়েছি। বুঝতে পেরেছো কিনা সেটা বলো। জি স্যার। আচ্ছা এইবার দেখো, এইবার 1200 টাকাটা এটা পরে দেখবা কিভাবে 1200। এইবার দেখো এই যে হরের দশমিক আর লবের দশমিক কিন্তু কাটাকাটি হয়ে যাবে। এই যে দেখো এই যে হরের দশমিক লবের দশমিক আমি কাটাকাটি করছি, কাটাকাটি করলে কিন্তু আর লব আর হর কোনোটাই আর দশমিক ভগ্নাংশ হলো না, দুইটাই পূর্ণ সংখ্যা হলো। তাহলে হরে আসলো 1315, আর লবে আসলো দাঁড়ো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাইলে হরে আসলো 15,78,000 টাকা। তাহলে তুমিও দশমিক দশমিক কোনাকুনি কেটে নাও।
হ্যাঁ কাটছো কোনাকুনি? জি স্যার। আচ্ছা এবার 1200 টাকা আগেই লিখবা না? 1200 টাকাটা কিভাবে হলো এবার গ্রাফটা একটু দেখো। এটা গ্রাফ থেকে আসছে। এই যে এখানে ডান পাশে দেখো যে 4 কোনা বর্ডার দিছি গ্রাফ। গ্রাফের মধ্যে এবার এই ভাগটা আমি দেখো এই যে গ্রাফ। এখানে এই যে ভাগ তো এইভাবে করো। এই যে এখানে ভাজক হচ্ছে 1315। একটু স্লাইডের দিকে তাকাও। এই যে 1315 গিয়েছে ভাজকের ঘরে। আর রাফোটা ভাজ্যে, হ্যাঁ এই যে ভাজ্যে একটু এদিকে অ্যাটেনশন দাও। এই যে এবং ভাজ্যটা এই যে দেখো ভাজ্যটা লিখেছে এখানে। তারপর দেখো যে 1315 এটা কি 4 ডিজিটের অঙ্ক। তাহলে এখানেও বাম দিক থেকে 4 ডিজিট নিতে হবে। 4 ডিজিট নিলে 1578 হয়। 1578 তাহলে 1315 একে 1315। 1315 কে 2 দিয়ে গুণ করলে হবে 2630, কিন্তু 2630 আবার 1578 চেয়ে বেশি হয়। তাহলে 1315 নামটা 1 পর্যন্ত যাবে। এই যে 1 লিখেছি। এই যে দেখো তাহলে 1315 একে কত? 1315 হয় কিনা সেটা আগে বলো, হয় কিনা? 1315 একে 1315 হয় কিনা? জি স্যার। হ্যাঁ এবার এই 1315টা 1578 এর নিচে যাবে। এই যে 1578 এর নিচে গেছে। এবার 1578 থেকে 1315 আমি বিয়োগ করব। এই জন্য আমি নিচে একটা দাগ দিলাম। তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে 3, 7 থেকে 1 বিয়োগ করলে 6, আর 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে 263 হয়। এই যে 263। আবার দেখো এবার এই শূন্যটাকে আবার আমি এখানে আনলাম। এবার এই শূন্যটাকেও, আচ্ছা এই যে দুঃখিত, এই যে 263, তারপরে যে এই শূন্যটাকে এখানে আনলাম। তারপরে দেখো যে 1315-কে 2 দিয়ে যদি গুণ করো, 1315 দুগুণে 2630। 2630 থেকে 2630 বিয়োগ করলে 0 হয়। এই যে 0। এবার দেখো এবার এই শূন্য লিখলেও হয়, না লিখলে এবার এই শূন্যটাকে এখানে আনলাম। 1315 শূন্য, এই যে 1315, সরি 1315 শূন্য 0। তারপর 0 থেকে 0 বিয়োগ করলে কি 0 হলো। তারপরে আবার দেখো আবার এই শূন্যটাকে এখানে আনলাম। এই যে এই যে তাহলে এখানে দেখো এই যে 1200 কিন্তু হয়েছে। এটা তোমরা এইসব ভাগ তোমরা নিজেরাই জানো, এটা নিচের ক্লাসে ভাগ। তাহলে যেহেতু ভাগ 1200 হয়েছে, এই জন্য সমান চিহ্ন দিয়ে 1200 টাকা লিখলাম। বুঝতে পারছো কি না সেটা বলো। জি স্যার। হ্যাঁ তাইলে পি সমান, তাইলে এইবার স্লাইডে দেখো পি সমান কয় টাকা এসেছে সেটা বলো। 1200 টাকা। 1200 টাকা। আচ্ছা আমি কোনটাকে পি ধরছি বলো তো? একদম প্রথম থেকে বলো যে আমি কোনটাকে পি ধরছি আর কোনটাকে আগ ধরছি। তোমার প্রশ্নটা, নাইলে প্রশ্নটার দিকে একবার পড়ে দেখো তোমাদের কাছে কি কি জানতে চাওয়া হয়েছে, কি কি নির্ণয় করতে বলছিল। প্রশ্নটা দেখো, প্রশ্নটা তো লিখেছো খাতায়। আসল পি। হ্যাঁ আসলটাকে পি, আর 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 কোনটাকে আগ ধরছি, আর কোনটাকে মুনাফার হার। ধরেছি? হ্যাঁ মুনাফার হার। এবার প্রশ্নটা তো তুমি খাতায় উঠিয়েছো। প্রশ্নতে কি কি নির্ণয় করতে বলেছিল? প্রশ্নটা লাস্ট লাইনটা পড়ো। কি কি নির্ণয় করতে বলেছে? প্রশ্নের লাস্ট লাইনে কি লিখেছে? যে প্রশ্নটা খাতায় উঠিয়েছো, এই যে উদাহরণ 4 যেটা। আসল। স্যার আসল নির্ণয় করতে বলছে। হ্যাঁ শুধু কেন মুনাফার হার নির্ণয় করতে বলে নাই? শুধু কি আসল চেয়েছে, মুনাফার হার স্যার চায় নাই? মুনাফার। হ্যাঁ দুইটাই চেয়েছে। তাইলে এই যে দেখো পি সমান 1200 টাকা, তার মানে আসল হচ্ছে 1200 টাকা, আর আর সমান 10%, তার মানে মুনাফার হার 10%। কি বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। তাহলে এবার দেখো, এই যে দেখো এটা কাটাকাটি করে 1200। এই যে সুতরাং নির্ণেয় আসল 1200 টাকা এবং মুনাফার হার 10.5%। তাহলে উত্তরটাও তাই লিখছি, আসল 1200 টাকা এবং মুনাফার হার 10.5%। কি বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। হ্যাঁ তাহলে এটা হচ্ছে মুনাফা সংক্রান্ত সমস্যা। আসলে এই সমস্যাটা কোথায় আছে আমি বলি। তোমাদের এই পাঠ্য বইয়ের এই অনুশীলনী 2.1-এর মানে ওই সম্ভবত যে 13 বা 14 নম্বর অঙ্কটা, কি বুঝেছো সেটা? জি স্যার। আচ্ছা এখন এইবার, লিখতে। এবং হ্যাঁ এই যে এইটাই, এটা তোমার বইটা থাকলেই বইটার সাথে মিলালেই তোমার খুঁজে পাবা। সম্ভবত এটা 13 বা 14 নম্বর, এই দুইটার একটা হবে।
এই যে অনুশীলনী 2.1 13 বা 14 নম্বর এই অঙ্কটা কিন্তু আছে। জি স্যার, জি। আচ্ছা, এবং এইটা থেকে সৃজনশীল প্রশ্ন আসার একটা সম্ভাবনা যথেষ্টই আছে। এখন তুমি তো এটা খাতায় লিখেছো, এটা বারবার তুমি খাতায় দেখবে, বারবার বোঝার চেষ্টা করবে, বারবার চর্চা করবে, তাইলে অঙ্কটা কিন্তু তেমন কঠিন হবে না। এখন তুমি একটু বাড়ির কাজ আমি দিব, বাড়ির কাজটা একটু খাতায় লেখো। এই যে বাড়ির কাজ, খাতায় এখন বাড়ির কাজ উঠাও। স্যার স্ক্রিনশট দিই। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট দিতে পারো। তাহলে বাড়ির কাজটা এই যে দেখো, কোন মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়। এটার জন্য দেখা যাচ্ছে না, কোন মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়। স্যার আপনি পুরোটা শো করেন, আমি স্ক্রিনশট দিই। তুমি আচ্ছা আচ্ছা তাহলে পুরাটা দিব। আচ্ছা তাহলে পুরাটা আচ্ছা তাহলে স্ক্রিনশট দেওয়ার আগে লেখাটা আগে কিন্তু একটু পড়তে হবে। আগে স্ক্রিনশট দিও না, আগে লেখাটা আগে পড়ো, কি কোন লেখা আছে একটু মূলধন 6 পড়ো। বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ হয়? হ্যাঁ, দ্বিগুণ হয়। এবার ক নম্বরে কি লেখা আছে দেখো, কি সুদ লেখা? কষা কি? হ্যাঁ, সুদ কষা কি? হ্যাঁ, এবার দেখো খ নম্বরে, উপরোক্ত তথ্যের আলোকে মূলধন ও মুনাফার হার নির্ণয় করো। আচ্ছা এইবার দেখো গ নাম্বার, কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 10,200 টাকা হবে? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমস্যা। ঠিক আছে, এখানে সুদ জি কষা স্যার। কি? এটা হচ্ছে যে তার মানে যে প্রক্রিয়ায় নির্দিষ্ট মূলধনের উপর নির্দিষ্ট সময়ান্তে মুনাফার পরিমাণ নির্ণয় করা হয়, সে প্রক্রিয়াকেই সুদ কষা বলে, এবং এটা সংজ্ঞাটা কিন্তু প্রথম অনলাইন ক্লাসে কিন্তু লেখা হয়েছে। আর জি উপরোক্ত স্যার। তথ্যের আলোকে মূলধন ও মুনাফার হার নির্ণয় করো, এটাও আশা করি তোমরা করতে পারবে। আর ওই যে সূত্র প্রয়োগ করলেই হবে, ওই যে এই যে এ ইকুয়াল টু কত, ওই সূত্রটা প্রয়োগ করলেই হবে। আর কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 10,200 টাকা হবে। আচ্ছা এবার দেখো 2 নাম্বারটা পড়ো তো, কি লেখা আছে? কোন আসল 3 বছরের সরল মুনাফা 28,000 টাকা। 18,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা 30,000 টাকা। হ্যাঁ, 30,000 টাকা। এবার দেখো ক নম্বর, প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। সূত্রটি লেখো। হ্যাঁ, এবার দেখো খতে কি লিখছে বলো। মুনাফা হার নির্ণয় করো। আচ্ছা এইবার দেখো গতে কি লিখেছে? একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা 48,000 হবে? টাকা হবে। ঠিক আছে, হবে। তাহলে এখানে আমরা 2টা সৃজনশীল প্রশ্ন বাড়ির কাজ দিয়েছি। ঠিক আছে, ওকে। ঠিক ওকে আছে স্যার, জি। শিক্ষার্থীরা, স্যার একটু যে স্ক্রিনশট নিতাম। আচ্ছা আচ্ছা আমি দেখি আগেরটাতে আবার ইয়ে করি, একটু দাঁড়াও। এটা ওকে স্যার। আমাকে, আচ্ছা দাঁড়াও আবার এটাকে, আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও, এটা মনে হয় তো ক্রমশ চলে যাচ্ছে। আচ্ছা একটু দাঁড়াও, আমি এটাকে আবার নিয়ে আসছি আমি। এখন এটা তো তোমার তো মনেই ছিল না যে তুমি যে স্ক্রিনশট নাওনি। আচ্ছা এটা আমি আরেকটা স্যার লিংক সমস্যা পাঠাচ্ছি, নেই। ঠিক আছে, আরেকটা লিংক পাঠাচ্ছি, ওটাতে স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা আরেকটা লিংক ঠিক আছে স্যার, পাঠাচ্ছি। আমি লিখবো।